তীব্র স্রোতে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে আবারও ভাঙন। 200 মিটার এলাকা বিলীন। মূল সেতুর ক্ষতি হবে না মন্ত্রী জানালেও ঝুঁকির কথা বললেন প্রকল্প পরামর্শক। বান্দরবানে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে বিজিবির গোলাগুলি। নায়েক আহত, পাল্টা জবাব দেওয়ার নির্দেশ। যৌথ অভিযানের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের জাতীয় নেতৃত্বকে সবসময়ই ধ্বংসের চেষ্টা করে বিএনপি। শেখ হাসিনার ওপর হামলা তারই অংশ বললেন সৈয়দ আশরাফ। জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার 3 আইনজীবীর চট্টগ্রাম আদালতে 164 ধারায় জবানবন্দি পাঠানো হলো কারাগারে। এবং দেশের অনেক জায়গায় এখনো বিক্রি হচ্ছে নিষিদ্ধ ওষুধ। পাওয়া গেলেই আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি ওষুধ প্রশাসনের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। পদ্মার তীব্র স্রোতে ভাঙনের কবলে পড়েছে পদ্মা সেতুর প্রকল্প এলাকা। 2 দফা ভাঙনের কারণে এই এলাকার প্রায় 200 মিটার এলাকা পানিতে বিলীন হয়ে গেছে। সড়ক ও সেতুমন্ত্রী বলছেন এতে মূল সেতুর কোনো ক্ষতি হবে না। এদিকে বিশেষজ্ঞরা বলছেন সেতুর ক্ষতি না হলেও ঝুঁকির মুখে রয়েছে কনস্ট্রাকশন ইয়ার্ডটি। রিপোর্ট শাহ আলী জয়ের। বস্তা বোঝাই বালু ফেলে ঠেকানো হচ্ছে ভাঙন। কারণ রোববার রাত থেকে প্রচন্ড স্রোতের তোড়ে ভাঙনের কবলে পড়ে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের বেশ কিছু অংশ। প্রায় 200 মিটার এলাকা বিলীন হয়ে যায় নদীর বুকে। মঙ্গলবার রাতে দ্বিতীয় দফা ভাঙনের কারণে সেতু নির্মাণের বিপুল সরঞ্জাম এবং কনস্ট্রাকশন ইয়ার্ডের শেড তলিয়ে যায় পদ্মার গর্ভে। বুধবার থেকে নদী কিছুটা শান্ত হওয়ায় নতুন করে আর ভাঙন দেখা দেয়নি। তবে পদ্মা আবারও রুদ্ররূপ ধারণ করলে এর পরিণাম হতে পারে ভয়াবহ, এমনটি মনে করেন সেতু প্রকল্পের এই পরামর্শক। মাওয়া কিংবা ওই পুরো এলাকাটাতেই পানি অত্যন্ত খরস্রোত অবস্থায় আছে। তবে আমরা তাদেরকে বারবার বলছি যে কন্টিনিউয়াসলি মনিটরিং করতে এবং নদী রক্ষার উপকরণ জোগাড় করে রাখতে, কারণ যে কোনো সময় কাজে লাগতে পারে। সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত বিপদ থাকবে। নদীর পাড় ভাঙলেও ক্ষতির শিকার হয়নি সেতুর মূল পাইলিং এর জন্য নির্ধারিত এলাকা। তাই সড়ক ও সেতুমন্ত্রী আশাবাদী অক্টোবরেই শুরু হবে সেতুর পাইলিং, অর্থাৎ খুঁটি গাড়ার কাজ। মূল সেতুর যে মূল কাজ, যে পাইলিং, এখন টেস্ট পাইলিং চলছে, এটা অনেক দূরে। এখানে এটা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ আপাতত নেই। আর যেটা ভাঙন হয়েছে অলরেডি অ্যারেস্টেড। আমি নিজে গতকালও ওখানে ছিলাম, কালকে ওখানে গেছি। আমাদের সচিব রেগুলার মনিটরিং করছেন। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন নৌমন্ত্রী। বলেন নদীর নাব্য বাড়লে কমবে ভাঙনের প্রবণতা। চাইনিজ কোম্পানির যে ড্রেজার, সেই ড্রেজারটা যখন কাজে লাগবে তখন আমরা মনে করি যে এখানে কিন্তু এটা ড্রেজিং করাটা সম্ভব হবে। আশা করছি আগামীকাল থেকে এখানে ড্রেজিং এর কাজটা শুরু হতে পারে। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের দেশের দীর্ঘতম এই সেতু নির্মাণে কাজ করছে চায়না মেজর ব্রিজ কোম্পানি। নির্মাণ কাজের জন্য 2014 সালে লৌহজং উপজেলার কুমারভোগে 56 হেক্টর এলাকায় নির্মাণ করা হয় কনস্ট্রাকশন ইয়ার্ড। প্রমত্তায় পদ্মার উত্তাল ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সেতু নির্মাণের কাজ। প্রচণ্ড স্রোতে কোথাও কোথাও ভেঙে পড়ছে নদীর পাড়। তবে কর্তৃপক্ষের দাবি নদীর এ ভাঙন মূল সেতু নির্মাণে বাধা হয়ে দাঁড়াবে না। শাহ আলী জয়, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বান্দরবানে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বিজিবির সংঘর্ষের পর আলীকদম থেকে হেলিকপ্টারে অতিরিক্ত সেনা ও বিজিবি সদস্য পাঠানো হয়েছে। এছাড়া সংঘর্ষে আহত বিজিবি নায়েক জাকির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়েছে। বুধবার সকালে আরাকান আর্মির সদস্যরা 13টি ঘোড়া নিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। এ সময় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি ছুঁড়লে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গোলাগুলির এক পর্যায়ে বিজিবি নায়েক জাকির হোসেন আহত হন। এদিকে বিজিবি সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ভেবেচিন্তে পাল্টা জবাব দেওয়া হয়। একই সঙ্গে তিনি জানান সেখানে থাকা বিজিবি সদস্যদের উদ্ধারে প্রয়োজনীয় সব ব্যবস্থাও নেওয়া হয়েছে। নদী দিয়ে যাচ্ছিল তার
দুই পাশ থেকে আর কি উঁচু জায়গা থেকে হলো অতর্কিত হলো গুলি চালাতে থাকে। এই গোলাগুলি যখন শুরু হয় তখন আমাদের লোকজন যেটাকে করে সাথে সাথে হলো পারে হলো নৌকাটা রেখে তারা ওইখান থেকে জাম করে নেমে তারা আর নেয়। আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব আমরা যে তাদের সাথে লিঙ্ক আপ হয়ে ওই পেট্রোলটাকে রেস্কিউ করি এবং হলো যে যারা হলো এই অপারেশনটা করেছে সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আমরা অপারেশন পরিচালনা করা। আমাদের যে ডিএ আছে মায়ানমারে তার মাধ্যমে মায়ানমার সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছি এবং আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি তারা যেন মায়ানমারের সাইড দিয়ে ওই জায়গায় ব্লক সৃষ্টি করা হয় যাতে যখন আমরা এদিক থেকে যখন তাদেরকে ফ্লাশ আউট করার চেষ্টা করব যাতে হলো তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এদিকে বিজিবির টহল দলের উপর হামলাকারী মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী উৎখাতে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। মায়ানমারের কিছু বিদ্রোহী গোষ্ঠী আমাদের বিজিবির এই টহল এর উপরে হামলা করে বসে, তো আমাদের বিজিবিও প্রতি উত্তর দেন। এই যে ঘটনা যেটা ঘটেছে আমরা অবশ্যই এটা কম্বিং অপারেশন বলেন যৌথ অপারেশন বলেন যেটাই বলেন আমরা এটা সার্চ করে এদেরকে এখান থেকে উৎখাত করব, আমরা যাতে এখানে তারা আর ফার্দার কোনো ধরনের এই পরিস্থিতি না ঘটাতে পারে। জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার ৩ আইনজীবী হাটহাজারী থানার বিস্ফোরক মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মিনহাজের আদালতে তারা এই জবানবন্দি দেন। এর আগে হাটহাজারী থানার বিস্ফোরক মামলায় ৩ আইনজীবী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সশস্ত্র জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ যোগান দেওয়ার অভিযোগে গত ১৮ আগস্ট ঢাকার ধানমন্ডি থেকে সুপ্রিম কোর্টের এই ৩ আইনজীবীকে গ্রেফতার করে র্যাব। পরে হাটহাজারীর বিস্ফোরক মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় র্যাবের আবেদনের প্রেক্ষিতে সোমবার ব্যারিস্টার শাকিল ফারজানার 2 দিন এবং অপর 2 আইনজীবীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনিদের একজন রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়টি মার্কিন আদালতের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স প্লম বার্নিকাট। বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকে বার্নিকাট একথা জানান। প্রায় আধা ঘণ্টা ব্যাপী এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম এবং বাংলাদেশে মার্কিন ডেপুটি চিফ মিশন ডেভিড মেরিক। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের তৈরি পোশাক মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশের বিষয়টি কোনো রাজনৈতিক ইস্যু নয়। এক্ষেত্রে বাংলাদেশ যেন প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করতে পারে সে বিষয়ে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিএনপিকে ষড়যন্ত্রকারীদের দল বলে মন্তব্য করে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দলটি সবসময় চেষ্টা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের জাতীয় নেতৃত্বকে কিভাবে ধ্বংস করা যায়। বুধবার বিকেলে মহানগর নাট্যমঞ্চে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকারও আহ্বান জানান। বিএনপি একটি ষড়যন্ত্রকারীদের দল, খুনিদের দল। তারা কোনোদিন এই মুক্তিযুদ্ধ চায় নাই। বঙ্গবন্ধুর পাপ কি? পাপ হলো স্বাদের পাকিস্তানকে ভেঙে দিল আওয়ামী লীগ। সেই যে আঘাত তারা কোনোদিনই কিন্তু ভুলতে পারবে না এবং তার প্রতিশোধেই প্রতিদিনই চেষ্টা করে যাচ্ছে। আমরা ক্ষমতা ঠিকই, কিন্তু আমাদের গার্ড কিন্তু রাখতে হবে। নিজের কমরেডদের সঙ্গে আমরা যদি বিভক্ত সৃষ্টি করি তাহলে কিন্তু আমরা দুর্বল হয়ে যাব। ক্ষমতায় আছেন দেখেই এই সামান্য 2-4 পয়সার আপনার ভাগ বাটোয়ারা, এটা কি আপনারা ত্যাগ করতে পারেন না? দেশের বৃহত্তর স্বার্থে, দলের বৃহত্তর স্বার্থে, জননেত্রী শেখ হাসিনার স্বার্থে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু বাংলাদেশে সৃষ্টি হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সঙ্গে জাসদকে জড়ানোর কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। বুধবার দুপুরে সচিবালয়ে তাৎক্ষণিক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী একথা বলেন। জাসদের উপর আক্রমণের মধ্য দিয়ে বিএনপি জামায়াতকে বাঁচানোর পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সৃষ্ট ঐক্য ভাঙার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। হঠাৎ করে জাসদকে নিয়ে ঘাঁটাঘাঁটি কেন শুরু করলেন আমি জানি না। বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জাসদকে জড়ানোর যে অপচেষ্টা বা ষড়যন্ত্র, এটার কোনো ভিত্তি নেই। যখন শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ,
মৌলবাদ, যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে একটা জানবাজি লড়াই চলছে এবং লড়াইটা শেষের দিকে। সেই সময়ে এই ঐক্যের ভিতরে যারা বিভ্রান্তি তৈরি করছেন তারা কার্যত বিএনপি জামাতের জঙ্গিবাদী অবস্থানটাকে আড়াল করার একটা অপচেষ্টা চালাচ্ছেন। প্রবাসের সময় আরো থাকছে। I'm here to say that was যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সরাসরি সম্প্রচারের সময় 2 টিভি সাংবাদিককে গুলি করে হত্যা, বন্দুকধারীর আত্মহত্যা। জেলা ও উপজেলায় থাকা নির্বাচন কমিশন অফিস থেকে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় জাতীয় পরিচয়পত্র সংশোধন করাতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হচ্ছেন রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনআইডি প্রকল্পের অস্থায়ী প্রধান কার্যালয়ে। তবে সেবা প্রত্যাশীদের অভিযোগ, নানা সমস্যার পাশাপাশি দূর দূরান্ত থেকে আসায় তাদের পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি। কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে সব উপজেলার সংযোগ স্থাপন শেষ হলে এই সমস্যা কেটে যাবে বলে জানিয়েছেন এনআইডির প্রকল্প প্রধান। এ বিষয়ে সাইফুল রুদ্রের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন খলিলুর রহমান। অসুস্থ মাকে নিয়ে এসেছেন ভোটার তালিকার সংশোধন করতে, কারণ এনআইডি বিধি অনুযায়ী নিজে উপস্থিত থেকে তা করতে হয়। পাবনা চাটমোড় থানা থেকে বৃদ্ধ মা, তাকে নিয়ে রাতের ট্রেনে 12টার ট্রেনে উঠছি, ভোরবেলা নামছি, রাস্তায় 2 ঘন্টা জাম, আবার এখানে তো সিরিয়াল, এই সিরিয়াল থাকলে আজ আর হবে না, আমাদের থাকার জায়গাও নেই। ভোটার তালিকার সংশোধনের জন্য দূর দূরান্ত থেকে আসার নানামুখী ভোগান্তি তুলে ধরলেন ভুক্তভোগীরা। যেহেতু আমি একটা গভর্নমেন্ট সার্ভিস করি, সেখানে আমার সময় ছুটি কম, যেহেতু আমি সেবা প্রতিষ্ঠানে থাকি, আমার দায়িত্ব বেশি, ইচ্ছা করলেই আমি ছুটি নিয়ে আসতে পারি না। চট্টগ্রাম থেকে আসছি, ভাগ্যনা থেকে। আমি প্রায় গত 8 মাস ধরে এখানে, আমার একটা ফর্ম ছিল, জাস্ট নামটা ভুল ছিল, এটা চেঞ্জ করার জন্য আসছি, কিন্তু 8 মাস আমাকে প্রায় 5 বার আসতে হয়েছে। তার কাছে গেলেন নি, তারা না এখনো তো না, তুই টাকা জায়গায় যোগাযোগ করো। জেলা উপজেলায় যদি আপনি এগুলো পাঠাতেন তাহলে যার যে জেলা উপজেলাতে সাশ্রয় হয়ে যায়, তার মানে হয়রানিও কম হয়ে যায়। কিন্তু আমি একটার জন্য আজকে 6 মাস ধরে ঢাকায় 4 বার আসছি এখানে। পাশাপাশি তাদের অভিযোগ, সেবা প্রদানের দায়িত্ব এড়াতে অনেকেই সেবা প্রত্যাশীর কাছে নিজের পরিচয় লুকিয়েছেন। ফারহানা আপা যিনি দায়িত্বে আছেন, দেখলাম উনি ঘুরে বেড়াচ্ছেন, ওনার কাউন্টারের সামনে কিন্তু সদের এক লোক দাঁড়ানো, ওনার সিগনেচারের অপেক্ষায়। ওনাকে জিজ্ঞেস করছে ফারহানা আপা কোথায় বসে, উনি বলতেছে দেখেন ওদিকে কোথাও আছে, কিন্তু উনি নিজেই কিন্তু ফারহানা। প্রকল্প পরিচালক জানান, জনবল বাড়িয়ে সেবা নিশ্চিত করার ইচ্ছে থাকলেও পর্যাপ্ত জায়গার অভাবে তা করা যাচ্ছে না। এটা একটা ভাড়া করা জায়গা, আমরা এবং ইসলামিক ফাউন্ডেশন বিল্ডিং এর এটা তো ইজ নট ডিজাইন ফর দ্যাট। সো আমরা ওটা কিন্তু একদম প্রপারলি আর্কিটেক্ট দিয়ে আমরা ডিজাইন করেই ওই বিল্ডিংটার মধ্যে আমরা এই কাজটা করেছি। আমরা আশা করছি আপনার বাই ডিসেম্বরের মধ্যে এটা চালু হয়ে যাওয়ার কথা। তো সেই ক্ষেত্রে আপনার আর হয়তো মানুষের এই কষ্টটুকু 2-3 মাস থাকবে। আমরা অনলাইন সেবা চালু করেছি। অনলাইনে করলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে অনলাইনটা কিন্তু আমার সাথে সাথে ডিসপোজাল হয়ে যাচ্ছে। সব সমস্যা গুরুতর উল্লেখ করে প্রকল্প প্রধান আরো জানান, চলতি বছরের শেষের দিকে সেবা প্রত্যাশীদের অভিযোগ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে। আমার অসম্ভব প্রচেষ্টা হচ্ছে যে as short as possible, যত তাড়াতাড়ি সম্ভব। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যম কর্মীদের উপর আবারও নিজের ক্ষোভ ছাড়লেন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। বুধবার বিকেলে নরসিংদীর সার্কিট হাউসের সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, রানা প্লাজা ধসের ঘটনায় মাত্রাতিরিক্ত লাশ দেখানোর কারণেই বাংলাদেশ জিএসপি সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এ সময় তিনি তথ্য প্রযুক্তি আইনের কথা উল্লেখ করে সাংবাদিকদের হুঁশিয়ার করেন। টুইন টাওয়ার যদি আমেরিকাতে হয়ে থাকে তো কতদিন কটা লাশ দেখেছেন আপনারা? যে বারবার টেলিভিশনে এবং সংবাদ মাধ্যমে লাশ দেখিয়েছেন আর বিল্ডিং ধসে পড়েছে, যার জন্য আমাদের কোটা সিস্টেম তুলে দিল আমেরিকা। দেশাত্মবোধ যদি থাকতো আপনাদের, তাহলে এই কাণ্ডটা আপনারা করতেন না। একজন মন্ত্রীর বিরুদ্ধে যা ইচ্ছা তাই লিখে দেবেন আর আপনাদেরকে ছেড়ে দেবে মন্ত্রী, সে কথা ভাববেন না। ইদানিংকালে আরেকটা হচ্ছে অনলাইন আর আপনার ফেসবুক, যার যা ইচ্ছা তাই আপনারা কমেন্ট করে, এবং চরম ইত্রামিও করছে। তথ্য প্রযুক্তি আইন এ ব্যাপারে নিজেরা সচেতন হবেন এবং হুঁশিয়ারও থাকবেন। এদিকে সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এর আগে আরো 2 বার সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করে দুঃখ প্রকাশ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, তারা যখনই সাংগঠনিক কার্যক্রম শুরু করে তখনই গণতান্ত্রিক আন্দোলনের পথ রুদ্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। বুধবার বিকেলে রাজধানীর প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি কথা বলেন। বিএনপির নেতাকর্মীদের হয়রানি না করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। আমরা কাউন্সিল করার জন্য হল ভাড়া করলাম, তার আগে দিয়ে আমাদের অসংখ্য নেতাকে, মহাসচিব সহ তাদেরকে গ্রেপ্তার করা হলো। এম কে আনোয়ার সাহেবের মতো একজন বয়োজ্যেষ্ঠ নেতা, তার জামিন ক্যান্সেল করে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে তারেক রহমান, তাকে প্রধান আসামি করে
গাজীপুরে একটা চার্জশিট দেওয়া হয়েছে যে গণতান্ত্রিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন আমরা করতে চাইছি সরকার সেটাতেও বাধা সৃষ্টি করছে। এক সময় এই দলের সরকার ক্ষমতায় যখন ছিল তারা আইন করে বাকশাল করে সব রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছিল। এখন সরকার আইন করে নিষিদ্ধ করছে না, কিন্তু নানা কায়দা কৌশল করে বিরোধী দলকে রাজনীতি করতে বাধা সৃষ্টি করছে। কোনো ফার্মেসিতে বিক্রয় নিষিদ্ধ ওষুধ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। বুধবার সকালে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এখন থেকে কোনো কোম্পানি বিক্রয় নিষিদ্ধ ওষুধ উৎপাদন করলেও ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। আমরা এডুকেট অ্যামাউন্ট অফ ইনফরমেশন প্রত্যেক দোকানে জায়গায় কোম্পানি মারফতে সব জায়গায় পৌঁছে দিয়েছি। এখন থেকে যদি কোনো দোকানে পায় অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দেম অ্যাজ পার দ্য ল। ফুড সাপ্লিমেন্ট অথবা বিদেশি ওষুধ অথবা অবৈধ ওষুধ এগুলো যদি কেউ লেখে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এখন অ্যাকশন নেওয়া হবে। বিএমডিসি ইজ ওয়ার্কিং অন ইট। আস্তে আস্তে অ্যাওয়ারনেস বিল্ডিং করে আমরা উইল গো ফর একটা আইনের দিকে যাব। যদি এরকম পাওয়া যায় কোনো ফিজিশিয়ান যে যদি এভাবে লেখে, ফিউচারে তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করার একটা পর্যায়ে যাওয়ার মন্ত্রণালয়ের একটা প্ল্যানিং আছে। এদিকে দেশের বিভিন্ন জায়গায় এখনো ওষুধের দোকানগুলো থেকে সরানো হয়নি নিষিদ্ধ ওষুধ। টাকা ফেরত দিয়ে সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে এই ওষুধগুলো বাজার থেকে সরিয়ে নেওয়ার দাবি ব্যবসায়ীদের। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে প্যারাসিটামল নিয়েও এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। এজন্য ব্যাপক প্রচার প্রচারণা দরকার বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ ওষুধ বিক্রেতারা। ওবায়দুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। সম্প্রতি ওষুধ প্রশাসন মানবদেহের জন্য ক্ষতিকর প্যারাসিটামল, পায়োগ্লিটাজন ও রসিগ্লিটাজন গ্রুপের ওষুধ নিষিদ্ধ ঘোষণা করে। তবে বাতিল করা হলেও গাইবান্ধায় ওষুধের দোকানগুলো থেকে এখনো ওষুধগুলো সরানো হয়নি। এমনকি নিষিদ্ধ ওষুধের ব্যাপারে এখনো স্পষ্ট নয় ব্যবসায়ীরা। তাদের দাবি, বিভিন্ন মাধ্যমে জানলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিতভাবে এখনো তাদেরকে কিছুই জানায়নি। এ অবস্থায় ব্যবসায়ীরা বলছেন, সংশ্লিষ্ট কোম্পানিগুলো টাকা ফেরত দিয়ে বাজার থেকে ওষুধগুলো অপসারণ না করলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। এখন পর্যন্ত আমাদের বিসিডিএস থেকে কোনো চিঠি টুটি দেয়নি, কিন্তু এটা এখনো আমাদের দোকান থেকে কোম্পানিটা কেউ উঠায়নি। এখনো আমাদের দোকানে এগুলা আছে, এগুলা এখনো আমাদের তো এখন না নিলে এটা তো একটা আমরা ক্ষতির সম্মুখীন হব। অন্যদিকে নিষিদ্ধ ওষুধের তালিকায় থাকা প্যারাসিটামল নিয়ে মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। কেবল ডিএল মেথিওনিল যুক্ত প্যারাসিটামল নিষিদ্ধ করা হলেও প্রচারণা না থাকায় সাধারণ প্যারাসিটামল নিয়েও ওষুধ ক্রেতাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এখান থেকে দেখা গেল একটা প্যারাসিটামল ট্যাবলেট আমাকে দিল, এখন এইটা কোন কোম্পানির বাতিল এ সম্পর্কে আমরা তো বুঝতে পারতেছি না। মানুষকে সচেতন করা উচিত এবং ওষুধগুলো দ্রুত বাজার থেকে কিভাবে তুলে নেওয়া যায় সেই ব্যবস্থা সরকার জরুরিভাবে করবে বলে আমি আশা করি। এমন পরিস্থিতিতে জনসচেতনতা তৈরির জন্য ব্যাপক প্রচারণা প্রয়োজন বলে মনে করে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে আমাদের গাইবান্ধা জেলার ঔষধ ব্যবসায়ী সমিতি তাদেরকে জানানো হয়েছে যে সমস্ত ঔষধগুলো নিষিদ্ধ করা হয়েছে মানবদেহের ক্ষতিকর, এই ওষুধগুলো অবিলম্বে তুলে নিতে হবে এবং তাদের ওই দামগুলো ফেরত দিতে হবে। মিথিওনিনযুক্ত প্যারাসিটামল বাজারে এখনো কিছু আছে এবং এগুলো বন্ধের জন্য আমাদের যেটা করণীয়, আমরা ডাক্তার সমাজকে নির্দেশ দিয়েছি যে তারা এই সন্দেহগুলো ওষুধ প্রেসক্রাইব করবে না। 2011 সালে অনুমোদন দেয়া হলেও পরীক্ষা নিরীক্ষার পর মানব দেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় সম্প্রতি 51টি ওষুধ বাতিল করে ওষুধ প্রশাসন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এবার প্রবাসের খবর। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের 40 দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লন্ডন মহানগর যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র বিজয়ের মহানায়ক প্রদর্শনেরও আয়োজন করা হয়। মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সুমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি নাজমুল ইসলাম, শামসাদুর রহমান রাহিন, যুগ্ম সম্পাদক জামাল আহমেদ খান, দেলোয়ার হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিলু এবং মইনুল হোসেন মুকুল সহ অন্যরা বক্তব্য রাখেন।
এদিকে জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধুর 40তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এসেক্স যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে এসেক্স যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং আল মামুনুর রশিদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। এ সময় আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, নজরুল ইসলাম, আফজাল হোসেন, জামাল আহমেদ খান, দিলওয়ার হোসেন লিটন সহ আরও অনেকে। সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেনের সম্মানে পূর্ব লন্ডনে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সিলাম ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতির আয়োজনে সোমবার স্থানীয় একটি হোটেলে সমিতির সভাপতি ইব্রাহিম আলী খন্দকার ডলারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আবেদ রাজার পরিচালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালিক। বঙ্গবন্ধুর 40তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এবং 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নিউ ইয়র্ক নগর আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা কমান্ডার নুর নবীর সভাপতিত্বে ও জাকারিয়া চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিদ এবং বানিয়াচং আজমেরীগঞ্জের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। এছাড়া আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মুজাহিদ আনসারী সহ স্থানীয় নেতারা। সভায় বক্তারা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারী সহ জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন। একই সঙ্গে 21 আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানেরও বিচার দাবি করা হয় এই আলোচনা সভা থেকে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাওয়া নারী সংসদ সদস্যদের সম্মানে প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার মদিনায় স্থানীয় একটি হোটেলে মুক্তিযোদ্ধা এম এস সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ও খাগড়াছড়ি এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনো। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার এলাকার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন নাহার বেগম এবং সিরাজগঞ্জ ও পাবনা এলাকার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের আরও বেশি করে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান অতিথিরা। এছাড়াও নিজেদের হজ কবুলের জন্য প্রবাসীদের দোয়া কামনা করেন তারা। চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র আজমন নাসির উদ্দিনের আরব আমিরাত সফর উপলক্ষে প্রবাসীদের উদ্যোগে দুবাইয়ে সংবর্ধনা প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে বিশিষ্ট সংগঠক মোহাম্মদ হাবিবুল্লাহ সভাপতিত্বে এবং মীর আহমেদ সালাউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংবর্ধনার আয়োজক কমিটির সদস্য ডক্টর জমির চৌধুরী, আইয়ুব আলী বাবুল, বেলায়েত হোসেন হিরু সহ কমিউনিটির অন্যান্য নেতারা। সভায় আগামী 4 সেপ্টেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজমন নাসির উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান আয়োজকরা। কোরবানির ঈদের আগে সারা দেশে মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সম্প্রসারিত কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। কোনো হাট, গরু ছাগলের হাট, এটা পশুর হাট কোরবানির ঈদকে সামনে রেখে হাইওয়ের পাশে বসবে না এবং এই হাটগুলো যানজটে সৃষ্টি করে। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামলেই মালিক এবং চালক যারা এর জন্য দায়ী থাকবে, যাদের গাড়ি, যারা মালিক, যারা চালক, মালিক চালক উভয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শিল্প খাতে বিদ্যুৎ সংযোগ নেয়ার শর্ত শিথিল করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এতে শিল্প খাতের সংযোগ প্রক্রিয়া উন্মুক্ত হয়েছে বলে বুধবার বিকেলে সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়। বিদ্যুতের উৎপাদন বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এখন থেকে শিল্প গ্রাহকদের বিতরণ সংস্থাগুলি সর্বোচ্চ 10 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। নতুন সিদ্ধান্তের কারণে শিল্প খাতে বিদ্যুৎ সংযোগ নেয়ার ক্ষেত্রে চলমান জটিলতা নিরসন হবে বলেও আশা সংশ্লিষ্ট বিভাগের।
কারাগারে আটক স্বেচ্ছাসেবক লীগের উত্তরের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন ঢাকা মেডিকেলে মারা গেছেন। স্বজনরা জানান, বুধবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ফরহাদ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এরপর ভোর 6টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গত 18 আগস্ট বাড্ডার নিজ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেডিকেলে নিহতের স্ত্রী সুবর্ণ অভিযোগ করেন, মঙ্গলবার রাতেও তিনি তার স্বামীকে সুস্থ অবস্থায় দেখেছেন, তবে এক রাতে কি এমন হলো যে ভোরেই তার মৃত্যু হলো। জেলখানায় তাকে কি করা হলো, অবশ্যই কিছু খাওয়ানো হয়েছে, কারণ 3টার আগ মুহূর্ত পর্যন্ত আমি তাকে ভালো দেখে আসি, সে সুস্থ ছিল। কিছু তো অবশ্যই একটা কিছু করা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টে বহুল আলোচিত ফেলানী হত্যা মামলার রিটের শুনানি আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে। কলকাতার মানবাধিকার সংগঠন বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক কিরিট রায় বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিঙ্কন। ফেলানীর বাবা এবং ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুমের যৌথ নেতৃত্বে যে রিটটি মহামান্য সুপ্রিম কোর্টে আনয়ন করা হয়েছিল, প্রধান বিচারপতির নেতৃত্বে শুনানি সাপেক্ষে যেটি গৃহীত হয়েছিল, সেটি আগামী 6 অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। এর মধ্যে রেসপন্ডেন্টদের প্রতি যেই নোটিশ জারি হয়েছিল শোকজ, সেটির তারা জবাব দেবে। রাজধানীর পার্শ্ববর্তী কেরানীগঞ্জে 21 আগস্ট একই পরিবারের 5 জন দগ্ধের ঘটনায় 2 জন মারা গেছেন। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 7 বছরের শিশু এবং বিকেলে তার বাবা রিপন মারা যান। গত 21 আগস্ট রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাত 3টার দিকে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয় একই পরিবারের 5 সদস্য। পরিবারের এই 5 সদস্যের মধ্যে বাবা, মা, 2 ছেলে ও মেয়ে সহ 5 জন সদস্য রয়েছেন। সেদিন আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বাচ্চারা বয়স হলো 4 বছর। এই বাচ্চারা 6টার দিকে, সকাল 6টার দিকে মারা গেছে। আমরা আরেকটা নিয়ে ব্যস্ততা ছিলাম, 6টার সময় খাওয়া দাওয়া করাবো, এই টাইমে 6টার পরে আর কি খাওয়া দাওয়া করাবো, এই সময় তার নাই, নিঃশ্বাস নাই। সিলেটে কোচিং বাণিজ্যের সংবাদ সংগ্রহ করতে গেলে সময় সংবাদের প্রতিবেদক ও চিত্র সাংবাদিকের উপর হামলা চালিয়েছে ইউসিসি কোচিং সেন্টারের সিলেট শাখার কর্তৃপক্ষ। বুধবার বিকেলে নগরীর চৌহাট্টা নিলয় 3 নম্বর বাসায় ইউসিসির সিলেট শাখা অফিসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং বাণিজ্য নিয়ে সংবাদ সংগ্রহ করতে যান সময় সংবাদের প্রতিবেদক আব্দুল আহাদ ও চিত্র সাংবাদিক দিগেন সিংহ। এ সময় কোচিং সেন্টারের ছবি তুলতে গেলে ওই শাখার পরিচালক সাইফুর রব, অফিস সহকারী রাজন তাদের উপর হামলা চালায়। এমনকি সময় সংবাদের সিলেট ব্যুরো অফিস থেকে তাদেরকে তুলে নিয়ে প্রাণনাশেরও হুমকি দেয় কোচিং সেন্টার কর্তৃপক্ষ। এ ঘটনায় রাত 10টার দিকে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন প্রতিবেদক আব্দুল আহাদ। সাংবাদিক আব্দুল আহাদ যে অভিযোগটা করছেন, সাধারণ ডায়েরি করার জন্য আমাদের আবেদন করছেন, আমরা সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করছি। তো এই সাধারণ ডায়েরির প্রেক্ষিতে যে অভিযোগটা লিখছেন, তো এটা আমরা তদন্তক্রমে আমরা তদন্ত করব। যেহেতু তদন্তক্রমে আমরা যে হামলা করছে, হামলাকারীর বিরুদ্ধে যদি তদন্ত সত্যতা পাওয়া যায়, তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সরাসরি সম্প্রচারের সময় মার্কিন টেলিভিশন সাংবাদিক এবং ক্যামেরাম্যানকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ভার্জিনিয়া পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, সন্দেহভাজন ওই হামলাকারীর গাড়ি চিহ্নিত করার পর পুলিশের ধাওয়ার মুখে গাড়িটি রাস্তায় বিধ্বস্ত হয়। পরে গাড়ির কাছে গিয়ে হামলাকারীকে গুলিতে আহত অবস্থায় পায় পুলিশ সদস্যরা। চিকিৎসার জন্য তাকে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে ওই ব্যক্তি মারা যান বলে পুলিশ নিশ্চিত করে। বুধবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মনিটর শহরে ব্রিজ ওয়াটার প্লাজায় WDBJ7 নামে একটি টেলিভিশন চ্যানেলের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ওই সাংবাদিক ও ক্যামেরাম্যানকে গুলি করে হত্যা করে হামলাকারী নিজে ওই 2 সাংবাদিককে গুলি করে হত্যার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। নিহতরা হলেন 24 বছর বয়সী রিপোর্টার এলিসন পার্কার ও 27 বছর বয়সী ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ল্ড। Been shot dead during a live TV their employer confirmed.
ভারতের গুজরাটে শিক্ষা ও চাকরিতে বিশেষ কোটার দাবিতে আন্দোলনরত প্যাটেল সম্প্রদায়ের লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আহমেদাবাদ সহ বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করা হয়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার গুজরাটের উত্তরাঞ্চলীয় পালানপুরে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় একজন। এর আগে মঙ্গলবার রাতে আহমেদাবাদে সংঘাতে প্রাণ হারান আরও 2 জন। পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয় বলে দাবি বিক্ষোভকারীদের। শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরি ক্ষেত্রে বিশেষ কোটার দাবিতে আহমেদাবাদের জিএমডিসি চত্বরে মঙ্গলবার সমাবেশ করে প্যাটেল সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধরা গুজরাটের বিভিন্ন স্থানে 100-এরও বেশি বাসে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আহমেদাবাদে সেনা মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভিডিও বার্তায় সহিংসতা বন্ধ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্য দলের সবাই অপেক্ষা করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সৌম্য সরকার। আর দীর্ঘ পরিসরের খেলায় নিজেকে প্রমাণ করতে না পারলেও অজিদের বিপক্ষে আসন্ন টেস্টে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চান তিনি। বুধবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের কথা জানান সৌম্য সরকার। খেলার জন্য তো সবসময় এক্সাইটেড থাকি, কিন্তু অস্ট্রেলিয়া একটু বেশি। ওয়ার্ল্ড কাপের সময় খেলার ইচ্ছা ছিল ওয়ানডেটা, কিন্তু ওইটা খেলতে পারি না। এখন টেস্ট সামনে, তো অনেক এক্সাইটেড। তারা আসলে আবার পারফর্মটাই বেশি বোঝাবে যে কেমন ছিলাম। এখনো পর্যন্ত টেস্টে যেগুলো ম্যাচ খেলছি এখনো ওইরকমভাবে নিজেকে প্রুভ করতে পারি নাই। তো এখনো ওইটারই ইসে আছি যে আমি যেখানেই খেলি নিজেকে প্রুভ করার বা নিজেকে মেলে ধরার আর নিজের বেস্ট পারফর্মটা করার। আমি যেভাবে খেলি তা সেইভাবে আমার নিজের নেচারটা নিজেকে ধরে রাখতে হবে। তার মধ্যেও কিছু কিছু জিনিস আছে যে সেগুলোকে বিল্ড আপ করতে হবে আমার নিজের ইমপ্রুভের জন্য। সো ওইগুলো নিয়েই কাজ চলছে, মানে টেস্টের যে ইমেজটা আনার জন্য। প্রবাসী সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তীব্র স্রোতে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে আবারও ভাঙন। 200 মিটার এলাকা বিলীন। মূল সেতুর ক্ষতি হবে না মন্ত্রী জানালেও ঝুঁকির কথা বললেন প্রকল্পের পরামর্শক। বান্দরবানে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে বিজিবির গোলাগুলি। নায়েক আহত, পাল্টা জবাব দেওয়ার নির্দেশ। যৌথ অভিযানের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের জাতীয় নেতৃত্বকে সবসময়ই ধ্বংসের চেষ্টা করে বিএনপি। শেখ হাসিনার উপর হামলা তারই অংশ বললেন সৈয়দ আশরাফ। জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার 3 আইনজীবীর চট্টগ্রাম আদালতে 164 ধারায় জবানবন্দি। পাঠানো হলো কারাগারে। এবং দেশের অনেক জায়গায় এখনো বিক্রি হচ্ছে নিষিদ্ধ ওষুধ। পাওয়া গেলে আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি ওষুধ প্রশাসনের। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। যে কোনো রবি ও সিটি সেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে চাইলেও SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।